আজকের আলোচনার বিষয়টা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান লেকচার 2। গতদিন আমরা যে পদার্থ পরমাণু গঠিত হয় ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা, এবং এর স্যার জে থমসন প্রথমে কি করে পাম্প পুডিং মডেল বা কিসমিস পুডিং মডেল, বাংলায় বলে তরমুজ বিসি মডেল প্রস্তাব করেন, এবং সেটা 1909 সালে গাইগার এবং মার্সডেনের সহযোগিতায় স্যারকে রাদারফোর্ড উনি কী করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে একটা প্রস্তাব করেন রাদারফোর্ড, তাই না? সে রাদারফোর্ডের মডেল আমরা দেখছি, এবং ঠিক পরমাণুর মাঝখানে প্রতি 20,000-এ একটা আলফা কণা ঘুরে আসে। আলফা কণার চার্জ কি? ধনাত্মক। তার মানে নিশ্চিত এই পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা আছে যেটা সম্পূর্ণ ফিরে আসলো, এবং কাজ দিয়ে যেগুলো যাচ্ছিল কীভাবে যাচ্ছিল, তোমার এইরকম আছে তো, ধরো এইভাবে যাচ্ছে, এইখানে গিয়ে একটু বাঁক নিচ্ছে, এখানে গিয়ে একটু বাঁক নিচ্ছে, হ্যাঁ, আর এগুলো ধরো সরা চলে যাচ্ছে, সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আর এই প্রতি 20,000-এ একটা ঠিক ব্যাক করতেছে। হ্যাঁ, এই পাশে চারপাশে কী ছিল? জিঙ্ক সালফাইডের একটা পর্দা, সেইখানে কি পড়তো? আলো প্রভা, আলোর প্রতিপ্রভা বলে, প্রতিপ্রভা, যেটা এখান থেকে বোঝা যায় তো যে হ্যাঁ এগুলো এসে পড়তেছে। কিন্তু প্রতি 20,000-এ একটা ফিরে আসা মানে এখানে কিছু একটা আছে, অবশ্যই ধনাত্মক আছে, যেহেতু আলফা কণাটা ধনাত্মক, তাহলে সেই ক্ষেত্রে বিকর্ষণ হচ্ছে যে সাইড দিয়ে যাচ্ছে, আবার প্রতি 20,000-এ একটা ফিরে আসতেছে। এখানে আমরা কি নিয়েছিলাম? একটা স্বর্ণ নিয়েছিলাম, তাই না? স্বর্ণপাত নিয়েছিলাম না? সেই স্বর্ণপাতের 10⁻⁷ মিটার অল্প পুরুত্বের একটা নিয়েছিলাম, যেটা ভেদ করে যাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্নে হয়। আজকের হচ্ছে আলোচনা রাদারফোর্ড হচ্ছে 11, আর তারই 2 বছর পরে বোর হচ্ছে 1913 সালে তার মডেল প্রস্তাব করেন, ঠিক না? তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে রাদারফোর্ডের কথা অনুযায়ী ছিল সূর্যের চারিদিকে গ্রহগুলো যেরকম ঘুরতে থাকে, আর বোর এসে বলে যে না, আসলে যদি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এইটা যদি ঘুরতে থাকে, কোনো এক সময় কি ঘুরতে ঘুরতে একসময় কী হবে? নিউক্লিয়াসে পতিত হবে, তাহলে এটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে এরকম ঘটনা ঘটে না। তো ম্যাক্সওয়েল, বোর, রাদারফোর্ড এবং ম্যাক্সওয়েল দুইটা সব কিছু মিলে একটা সিদ্ধান্ত দেয়, যেটাকে বলা হয় বোর মডেল। বোর মডেল কত সালে দেয়? 1913 সালে। তো তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে এই যে পরমাণু যে নিউক্লিয়াস, এর থেকে ধরো অনেক দূরে দূরে কি থাকে? এই বিভিন্ন কক্ষপথ থাকে, তাই না? আমরা এইভাবে দিচ্ছি, ঠিক আছে। এই কক্ষপথ থেকে, মানে এগুলো কী বলা হয়? শক্তি স্তর বলা হয়, ঠিক আছে। এবং এখানে ইলেকট্রনগুলো ঘোরে, যার কৌণিক মানে ভরবেগ L = n × h/2π, মানে এই h/2π এর n গুণ হবে এর কৌণিক ভরবেগ। তার মানে এর কৌণিক ভরবেগটা সবসময় কি ছিন্নায়িত মান হবে বা পূর্ণ সংখ্যা হবে, ছিন্নায়িত মান বা পূর্ণ সংখ্যা, কারণ এখানে n = 1, 2, 3 ইত্যাদি। কথা বোঝা গেছে? এই এইচটাকে বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। কি বলা হয়? প্লাঙ্কের ধ্রুবক। এবং এই h/2π টোটাল অংশটাকে আমরা এইভাবেও লিখতে পারি, n/h কাট। এই h কাটটাই আসলে কি? h/2π। আচ্ছা, তার প্রথম সিদ্ধান্ত, 1 নম্বর সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্তে এসে উনি বলেন যে এই যে পরমাণুগুলো বিভিন্ন শক্তি স্তরে ঘুরতেছে, এই এক একটা শক্তি স্তর একটা নির্দিষ্ট শক্তি থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা শক্তি থাকে। যখন ইলেকট্রনগুলো এই শক্তি স্তরগুলোতে ঘুরতেছে, তখন এরা শক্তির কোনো আদান প্রদান করবে না। যখন ঘুরবে তখন আদান প্রদান করবে না, একইভাবে ঘুরতে থাকবে। এবং যত দূরে যাওয়া যাবে, যে শক্তি স্তর যত দূরে, তার শক্তি তত বেশি, তাহলে যত দূরে তত বেশি, মানে যার ব্যাসার্ধ যত বেশি, যে শক্তি স্তরের ব্যাসার্ধ যত বেশি, তার শক্তিও
তত বেশি, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ যত বেশি শক্তি তত বেশি। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ যত বেশি তার শক্তি তত বেশি। এবার আসতে হচ্ছে 3 নম্বরে এসে উনি বলেন যে হ্যাঁ, যদি একটা শক্তি, তার মানে উচ্চ শক্তি স্তর, দূরেরগুলো উচ্চ শক্তি স্তর, আর নিচেরগুলো কি কম শক্তি স্তর, মানে কম শক্তি সম্পন্ন। তো যদি এখান থেকে ধরো একজন উপরে যেতে চায়, তাহলে একটা ইলেকট্রন যদি শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যেতে চায়, তাহলে কিছু তাপ আলো শোষণ করতে হবে। আবার উপর থেকে যখন নিচে আসবে তখন কিছু কি করবে, বিকিরণ করবে, ঠিক আছে? একটা নিঃসরণ আর একটা কি গ্রহণ, একটা নিঃসরণ একটা গ্রহণ। যখন উপর থেকে নিচে আসবে তখন কি করবে, নিঃসরণ করবে, আর যখন নিচ থেকে উপরে যাবে তখন কি করবে, শোষণ করবে। শোষণ মানে নেবে, তাপ আলো এই শক্তিগুলো নিয়ে সে উপরের শক্তি স্তরে যাবে, আর উপর থেকে যখন আসবে তখন কি করবে, নিঃসরণ করে আসবে। এই হচ্ছে তার কথা। এতে দেখা যায় কি যে হ্যাঁ, অনেক ব্যালেন্স হয়, মানে মডেলটা, পরমাণুর মডেলটা বেশ ব্যালেন্স হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে তিনি ওই রাদারফোর্ডের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলা অনেকটাই দূর করে দেয়, ঠিক আছে? এখানে যেমন কক্ষপথের আকার কেমন হবে, ব্যাসার্ধ কেমন হবে, এই সম্পর্কে রাদারফোর্ড বলে যায় নাই, কিন্তু পরবর্তীতে এসে নিলস বোর এগুলো বলে যায়, ঠিক আছে? তা আমরা ব্যাসার্ধের রাশিমালা আজকে দেখবো। হ্যাঁ, ব্যাসার্ধের রাশিমালা। তো আমাদের একটা খুব সুন্দর পরমাণু আছে যার নাম হচ্ছে হাইড্রোজেন, যার একটাই ইলেকট্রন আছে। হ্যাঁ, এস কত, এই না? হ্যাঁ, ডিউটেরিয়াম ট্রিটিয়াম আছে, কিন্তু এইখানে কি আর পরিবর্তন আছে? প্রোটনের সংখ্যা তার কত, পরমাণুর সংখ্যা এক না? আর তার মানে কি, তার নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সব এক না? তো দেখা যাচ্ছে কি, প্রোটন আমরা ধরি যে প্রোটন হচ্ছে এক, এদিকে ইলেকট্রনও এক, এটা মাইনাস, এটা কি প্লাস। এখন যে ঘুরতেছে, এই ব্যাসার্ধ কতটুকু হবে সেটা আমরা দেখবো, আর একটার জন্য যখন দেখবো তখন অন্যান্য ক্ষেত্রেও আমরা এগুলো বুঝতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা ব্যাসার্ধ করার জন্য দেখো, এই যে ঘুরতেছে, ঘোরার জন্য কি অবশ্যই বাইরের দিকে যেতে হবে না? ঘূর্ণনজনিত বহির্মুখী বল অবশ্যই ওকে কেন্দ্রে টানার জন্য এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে যা কেন্দ্রে টানবে। এই দুইটা বল যদি সমান হয় তবেই তো সেই পাশ দিয়ে ঘুরবে। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এফসি মানে সেন্টার ফোর্স, হ্যাঁ, ইকুয়াল টু এফ ই, এই দুটো সমান, তাই এইভাবে ঘোরে। তো এফসি কি, আমরা কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর, এসএসসি ফার্স্ট ইয়ারে আমরা পড়ে আসছি কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর। আর এফই এটা স্থির তরিতে পড়ছি যে দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কী হবে, 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই আর স্কয়ার না? তাহলে এখানে দুটোই যেহেতু ইলেকট্রনের চার্জ, দুটোরই সমান চার্জ না, 1.6 10 ইনভার্স 19 দুটোরই তো তাই। তো সেক্ষেত্রে ই তার মানে কি স্কোয়ার বাই আর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা ভিটাকে রাখলাম, ভি স্কোয়ার সমান 1/4 পাই ইপসিলন নট স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কি ছিল, গুণন ছিল, এখানে কি হয়ে যাবে ভাগ, আরটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে না? এই আর এখানকার একটা আর এর সাথে কেটে যায়, দেখছো? তাহলে ভি সমান কি হবে, √, এটার মান তো আমরা জানি তাই না, 9 গুণন 10⁹, তারপরে কি হবে বাদ দিলে √, স্কোয়ার ভাগ 4 পাই ইপসিলন নট আর এম, এটা না? উপরে দেখো এটা কাটা যায় তাই না, আলাদা যদি করে দিলে শুধুমাত্র এটা লেখা যায় না, ই ভাগ 4 পাই ইপসিলন নট আর নিচেরটা রুট থাকলো। আমি কি করছি, জাস্ট এইটা খালি উঠাই দিছি। তার মানে এটা কিন্তু ভি এর ক্ষেত্রে, যদি ভি এন হয় তাহলে এখানে তোমরা কি করবে, আর এন। আর দেখো সব কিছু কিন্তু ধ্রুবক, ভর ধ্রুবক, ইপসিলন নট ধ্রুবক, পাই ধ্রুবক, 4 ধ্রুবক। এখানে যদি তুমি 1 বসাও তাহলে এখানে কত, এখানে 2 বসালে এখানে
আচ্ছা, আমাদের মূল টার্গেট কিন্তু এখানে না, আমাদের মূল টার্গেট আমরা কি করব, ব্যাসার্ধের রাশিমালাটা বের করব, তাই না? ঠিক আছে, এটা এই পর্যন্তই থাক। এখন আমরা আরেকটা জিনিস জানি যে কৌণিক ভরবেগ, প্রথম স্বীকার্যই তো ছিল কৌণিক ভরবেগ, তাই না? এল ইকুয়াল টু কি ধরলাম, আর ক্রস পি, এটা কিন্তু জানি কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি। দেখো আমাদের নিউটনের বলবিদ্যা এরকম ছিল, হ্যাঁ, যে এই আর এটা যদি পি হয় তাহলে আর ক্রস পি হবে হচ্ছে কৌণিক ভরবেগ, মনে আছে কি? তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে কি আর পি কত, আর পি সাইন থিটা না? আচ্ছা, আর পি সাইন থিটা মানে কি, আর পি সাইন, দেখো তো এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না? সাইন 90 কত, এল ইকুয়াল টু আর পি। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এল ইকুয়াল টু প্রথম যে ইয়াটা ছিল কত, এল ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, তাহলে এন এইচ বাই 2 পাই লিখতে পারি না? তাহলে সেই ক্ষেত্রে এইটার এটা কি সমান না? তাহলে আমি লিখতে পারি না যে আর পি সমান এন এইচ বাই 2 পাই, লিখতে পারি। পি ইকুয়াল টু কি, এম ভি না, এন ভরবেগ, তাহলে এম ভি ইকুয়াল টু এন এইচ ভাগ 2 পাই। আচ্ছা, এই দেখো আমরা অলরেডি ভি এর মান এখানে আছে না, ভি আমরা যদি এনের চিন্তা করি, এন সংখ্যক, তাই সেই ক্ষেত্রে ভি এনের মান আমরা বের করে রাখছি না? তাহলে এইখানে আমরা এটা বসায় দিই, এন এম ভি, ভি এনের মানটা বসায় দেবো, হ্যাঁ। তাহলে এই ভি এনের পরিবর্তে এটা বসাবো, ই বাই √4 পাই ইপসিলন নট আর এন স্কোয়ার এম ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, লিখতে পারি না? এখন এই রুটটা উঠে দেওয়ার জন্য আমরা কি করব, বর্গ করে ফেলি সব পাশে, হ্যাঁ। তাহলে আমি যদি শুধুমাত্র তোমার মনে করো যে আমি এই রুটটা উঠাতে যাই, তাহলে কি সব স্কোয়ার করে ফেলবো না? এন স্কোয়ার এম ভি স্কোয়ার স্কোয়ার, হ্যাঁ, নিচে কি 4 পাই ইপসিলন নট আর এন এম কি এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এই দেখো এবার এই আর একটা কাটা যাচ্ছে, এই যে 4, এই 4 কাটা যাচ্ছে, এই যে পাই, এটা পাই একটা কাটা যাচ্ছে, ঠিক আছে। এই যে এম, হ্যাঁ, এই যে এম, এখানে কি এম এর উপর একটা স্কোয়ার হবে না, এটা আর এইটা কাটা যাচ্ছে, ঠিক আছে। তো সব মিলে দাঁড়ালো কি এম স্কোয়ার, এখানে কি আছে আর একটা আছে, আচ্ছা শুধু ইপসাইলন, তাই না? ইকুয়াল টু এটা কি এন স্কোয়ার এইচ স্কোয়ার ভাগ শুধু পাই। আমরা শুধুমাত্র আর সমান লিখতে পারি এখন, অতএব আর সমান এন। আচ্ছা, এখন আমরা যদি ধরো এটা তো এন স্কোয়ার, তাই না? এটা 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, প্লাঙ্কের ধ্রুবক এইচ হচ্ছে 6.663 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, এই মানগুলো এটা কত, 8.854 ইন্টু 10⁻12, হ্যাঁ। এটা কত 9.1 ইন্টু 10⁻31, হ্যাঁ। এটা কি 1.6 ইন্টু 10⁻19। যদি আমরা এইভাবে বসাতে থাকি তাহলে সব মিলে আর এর মান কত পাবো, 0.53 ইন্টু 10⁻10, অর্থাৎ 0.53 10⁻10 মানে কি অ্যাংস্ট্রম। হ্যাঁ, আমরা যদি এখানে সবগুলোর মান বসাই, এইচ এর মান 6.6 10⁻34, এম এর মান 9.1 10⁻31, ই এর মান 1.6 ইন্টু 10⁻19, এই মানগুলো বসালে সব মিলে আর এর মান পাবো হচ্ছে 0.53 ইন্টু 10⁻10, অর্থাৎ 0.53 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে তোমার ব্যাসার্ধের, হাইড্রোজেনের ব্যাসার্ধের রাশিমালা, ঠিক আছে। ধন্যবাদ।